আপনি শুনছেন বইটই স্টোরিজ, কথার ডাকঘর। অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। জীবনের এমন সব সত্যি অভিজ্ঞতার কথা নিয়ে আমাদের এই পডকাস্ট। আজ প্রথমে যার অভিজ্ঞতার কথা পড়ছি, তিনি অন্তরা বাগচি। লিখছেন, ঘটনাটা বছর 25 আগেকার। আমার শ্বশুরের আদি বাড়ি বাঁকুড়া জেলার জামবেড়িয়া নামক এক গ্রামে। কিন্তু আমার স্বামী পড়াশোনার সূত্রে ছোট থেকেই কলকাতায় এসে পড়েন এবং এখানেই বাস, তাই বিয়ের সবটাই এখান থেকেই হয়। তখন বছর 3-4 হবে আমাদের বিয়ের বয়স। আমার মামা শ্বশুর অনেক করে বলাতে একবার ঠিক হলো যে আমাদের গ্রামের বাড়িতে আমরা যাব 2-3 দিনের জন্য। আমার শ্বশুর শাশুড়ি কেউই জীবিত ছিলেন না, আমি শুধুমাত্র তাদের ছবি দেখেছি। গ্রামের বাড়িতে দেখাশোনা করার এক পুরনো লোক ছাড়া কেউ থাকতো না, তাই বাড়িটার একটা ব্যবস্থা করাও প্রয়োজন। সব কিছু ভেবে ঠিক হলো দুর্গাপুজোর পরে গিয়ে লক্ষ্মী পুজো কাটিয়ে আসব। পুজোর মাসখানেক আগে থেকে প্রায় সময় আমার স্বামীকে দেখতাম কেমন অন্যমনস্কর চিন্তায় থাকতো। জিজ্ঞাসা করলে বলতো, ব্যবসায় একটু টান চলছে তাই। বড় বাজারে কাপড়ের পাইকারি ব্যবসা আমাদের। পুজোর সময় সচরাচর এমনটা ঘটেনি, কিন্তু সেবার হলো। তাই আরোই ঠিক করেছিলাম যে ভিটেই লক্ষ্মী পুজো করব। কোনো মতে পুজো কেটে গেল। দ্বাদশীর দিন আমরা গিয়ে পৌঁছলাম, সাথে মামা আর মামি গেলেন। বেশ পুরনো বাড়ি, যত্নের অভাব, তাই পেছনে ঝোপ হয়ে গেছে। ওপরতলার বেশ খানিকটা ভেঙে পড়েছে একদিকে। সদর দরজা দিয়ে ঢুকে উঠোন পার করে লম্বা দালান। সেই দালানের ডান পাশে রান্নাঘর আর বাঁ পাশে দোতলায় ওঠার সিঁড়ি। উঠোনের বাঁ ধারে কুয়ো, তার লাগোয়া পরপর 2খানা কলঘর। ডান পাশে 2টো ঘর, তার একটায় থাকেন বিশু জ্যাঠা, যিনি বাড়ি দেখাশোনা করেন, আর তার পাশের ঘরটি গুদাম ঘর, মানে বিভিন্ন বাতিল জিনিসে ভরা। দোতলায় কলঘরের ওপরতলার দিকটা অনেকটাই ধসে গেছে। মাঝের 3টি ঘর মোটামুটি বাসযোগ্য, আর ডান দিকে ছোট একটা ছাদ, তাতে কিছু ফুল গাছ আর তার লাগোয়া ঠাকুর ঘর। ঠাকুর ঘরে বিশু জ্যাঠা যে নিয়মিত গাছের ফুলেই পুজো দেন সেটা বোঝা যায়। বাকি ঘরগুলো বন্ধ থাকে। আজ আমরা আসবো বলে খানিক পরিষ্কার করে রাখা। ঠাকুর ঘরের লাগোয়া কোণার ঘরটি ছিল আমার শাশুড়ির। সেই ঘরেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। পুরনো খাট, আলমারি, দেয়ালে ওনাদের একটা পুরনো ছবি, যদিও তার অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবু সব মিলিয়ে কেমন অদ্ভুত লাগছিল আমার। সেই দিন মামা মামিও ওই বাড়িতে রইলেন। পরদিন ওনাদের পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাবার কথা এবং ফিরবেন তার পরদিন। সেই রাতে সবাই ক্লান্ত থাকায় তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। এখানে আবার সন্ধেবেলা অনেক সময় আলো চলে যায়, তবে বিশেষ কিছু অসুবিধা হলো না। নির্বিঘ্নেই সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে উঠে আমার স্বামী পুরনো আলমারি ঘেঁটে বাড়ির কাগজপত্র বের করলেন। জিজ্ঞাসা করতে বললেন বাড়িটা বিক্রির ব্যবস্থা করবেন, তাই একজনকে ডেকেছেন, তাকে কাগজপত্র দেখানোর দরকার। শুনে আমার মনটা কেমন করে উঠল। যে ভিটেতে লক্ষ্মী পুজো করব, ব্যবসার মন্দা কাটাতে, সেই ভিটে বিক্রি হবে? মুখে কিছু বললাম না। আমি বিশু জ্যাঠার সাথে গিয়ে বাজার, দোকান আর আশেপাশের জায়গাটা একটু ঘুরে এলাম। পুজোর জন্য পুরুত মশাইয়ের সাথে কথা বলে এলাম। রাতে খাবার পর শুতে এসে আমার স্বামী আমায় বললেন যে বাড়িটার হয়তো তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি শুধু জিজ্ঞাসা করলাম যে বিক্রি না করলেই কি নয়? তিনি কোনো উত্তর না দিয়ে চুপ করে পাশ ফিরে শুয়ে পড়লেন। সেই দিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার মাথায় হাত বুলিয়ে দিল, আর একটা গরম নিঃশ্বাসের অনুভূতি হলো। আমি চমকে উঠে বসলাম, কিন্তু কোথাও কিছু নেই। শুধু হাওয়ায় পায়ের কাছের জানলাটা দুলতে দেখলাম।
মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। খানিক বাদে হঠাৎ মনে হলো কেউ যেন এসে আমার পায়ের কাছে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। কিন্তু আমি শত চেষ্টা সত্ত্বেও চোখ খুলতে পারলাম না। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আর আমার হৃদস্পন্দন প্রায় দ্বিগুণ। কতক্ষণ এমন ছিল জানি না। পরদিন সকালে ঘুম ভাঙল আমার স্বামীর ডাকে। চোখ খুলতে বুঝলাম ঘামে চাদর ভিজে গেছে। ধাতস্থ হওয়ার পর ঘটনাটা বলতে তিনি বললেন, স্বপ্ন দেখেছি হয়তো। আমিও মেনে নিলাম। সেই দিন চতুর্দশী। সকাল থেকে ঠাকুর আনা, বাজার করা আর গোছগাছেই দিন কেটে গেল। বিকেলে মামা মামি তাদের আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এলেন। পরদিন পুজো, তাই সেদিনও তাড়াতাড়ি খাওয়া সেরে যে যার ঘরে শুতে চলে যাওয়া হলো। যথারীতি আলো চলে গেছে সেদিনও, কিন্তু চাঁদের আলোয় চারদিক একেবারে ঝকঝক করছে, আর তার সাথে সুন্দর হাওয়া। ঘুম আসতে দেরি হলো না। বিপত্তিটা ঘটল ভোর রাতে। বাইরে বারান্দায় পায়ের শব্দে আমার ঘুম গেল ভেঙে। ঘড়িতে তখন সময় প্রায় 4টে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সেখান থেকে ঠাকুর ঘরের ছাদটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। তখনও ভোরের আলো ফোটেনি। ওই আলো আঁধারে দেখলাম এলো চুলে এক মহিলা লাল পেড়ের শাড়ি, গাছ থেকে ফুল তুলছেন। মনে মনে ভাবলাম, মামি হয়তো ভোরে উঠে পুজোর ফুল তুলছেন, হয়তো পুজোর দিন বলে ভোরে উঠেছেন। আমি একটু এগোতে যাব, পেছন থেকে আমার স্বামী ডেকে উঠলেন যে এত ভোরে উঠে কি করছি। আমি ঘুরে উত্তর করলাম যে মামির পায়ের শব্দে ঘুমটা ভেঙে গেল। উনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কোথায়? আমি পিছন ঘুরে দেখি ছাদ ফাঁকা। মামিদের ঘরের সামনে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ, অর্থাৎ কেউ বাইরে বের হয়নি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার স্বামী ব্যাপারটা বুঝতে পেরে আমায় ধীরে ধীরে ঘরে নিয়ে গেলেন। উনিও কিছুর শব্দে ঘুম ভেঙে উঠে দরজাটা খোলা দেখে বেরিয়ে এসেছিলেন। পরদিন অর্থাৎ পুজোর দিন সকালে ঠাকুর ঘরে গিয়ে দেখি ঠাকুরের সামনে একডালি টাটকা ফুল রাখা। মামি ভেবেছেন আমি বা বিশু জ্যাঠা তুলেছি, আর বিশু জ্যাঠা ভেবেছেন আমি বা মামি তুলেছি। কিন্তু আমি যা দেখেছি সেটা কাউকে জানালাম না। ওই ফুল দিয়ে সেদিন লক্ষ্মী পুজো হলো। পূর্ণিমার সেদিন চাঁদের আলোয় চারদিক অপূর্ব লাগছে, কিন্তু আমি আর স্বামী দুজনেই খানিক সতর্ক। পরপর 2 দিন আমার যে অভিজ্ঞতা হয়েছে তা অগ্রাহ্য করা যায় না। সেদিন রাতে বসে বিগত 2 দিনের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছি। হঠাৎ দেখি খাটের উল্টো দিকে সামনে দাঁড়িয়ে 2টো ছায়ামূর্তি। স্পষ্ট বোঝা না গেলেও ঠাহর করা যায় যে দেয়ালে টাঙানো ছবির সাথে তার সাদৃশ্য আছে। ততক্ষণে আমার গলা শুকিয়ে গেছে। আমার স্বামীকে কোনো মতে ঠেলা দিতে তিনি উঠে আমার মতোই হতভম্ব। অস্ফুট স্বরে তিনি বললেন, বাবা, মা। ওর বাবা কঠোর দৃষ্টিতে আমার স্বামীর দিকে চেয়ে অসন্তোষে ভরা। শুধু তিনি পুরো ঘর, বা বলা যায় যেন পুরো বাড়িটাকে একবার ভালো করে দেখলেন, আর ওর মা আঁচল থেকে চাবি খুলে সামনে রাখা টেবিলে রেখে দিলেন। আমার তখন বোধ বুদ্ধি লোপ পেয়েছে। সামনের জানালাটা হঠাৎ তুম করে বন্ধ হয়ে গেল হাওয়ায়, আর সেই ছায়ামূর্তি 2টো যেন শূন্যে মিলিয়ে গেল। আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন আমার ধুম জ্বর। চোখের সামনে সব কেমন ঝাপসা দেখছি। এর পরদিন ফিরে আসার কথা, কিন্তু আমার শরীরের জন্য আরও 3 দিন থেকে যেতে হলো। সুস্থ হয়ে জানলাম লক্ষ্মী পুজোর পরদিন ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটা চাবি পড়েছিল, আর তার পাশে আলতা পায়ের অস্পষ্ট ছাপ। আমার স্বামী সবাইকে বলেছিল চাবিটা আমায় রাখতে দিয়েছিল, হয়তো পুজোর সময় পড়ে গেছে। ওই চাবি আসলে ছিল দেয়ালে গাঁথা সিন্দুকের। আগেকার দিনে বহু বাড়িতে এমন সিন্দুক থাকত। চাবিটা চিনতে পেরে আমার স্বামী সেই সিন্দুক খুলে কিছু পুরনো বন্ড, শাশুড়ির গয়না পেয়েছিলেন, যার মূল্য ছিল বেশ কয়েক লাখ টাকা।
আমার স্বামীর ব্যবসায় সমস্যা সেই অর্থে মিটে যায় সেই সময়। এমনকি আর্থিক কারণে সুদে টাকা ধার নিয়েছিলেন একজন মহাজনের থেকে, সেই টাকাটাও মিটিয়ে দেন। সবকিছু স্বাভাবিক ছন্দে ফেরে। এরপর অনেক জল বয়ে গেছে। সেই 3 দিনের ঘটনা নিয়ে আমরা বাড়ির কাউকে কিছুই জানাইনি। তবে সেই বাড়ি আর বিক্রি হয়নি, বরং সেটাকে সারানো হয়েছে। প্রতি বছর ওই বাড়িতে লক্ষ্মী পুজো এখনো হয়। সবাই মিলে অনেক সময় ছুটি কাটাতেও যাই, কিন্তু না, ওরা আর কখনো দেখা দেননি। এরপর যার অভিজ্ঞতার কথা পড়ব, তিনি বিশ্বজিৎ রায়। শহর কলকাতার ছেলে, তাই ভূত ব্যাপারটা কোনো কালেই মানতাম না। ছোট থেকেই একটু সাহসী গোছের ছিলাম, কিন্তু বছর 40 আগের এক ঘটনা ভাবলে আজও বুঝতে পারি না সেটা চোখের না মনের ভুল ছিল, নাকি সত্যি ভূত বলে কিছু আছে। প্রথম চাকরি পেয়েছি হিন্দ মোটরের এক কারখানায়, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে। একদম নতুন, যাকে বলে ফ্রেশার। তাই একটা ট্রেনিং প্রোগ্রাম করতে হলো। সেই ট্রেনিংয়ের সময় প্রায়শই বেশ রাত হতো বলে কাছে উত্তরপাড়াতে এক দিদির বাড়ি থেকে যেতাম। অফিস থেকে দিদির বাড়ি 8 ঘন্টার হাঁটা পথ। ট্রেনিংয়ের শেষ পর্যায়ে এমনই এক শুক্রবার কাজ গুছিয়ে কাগজপত্র জমা করে বেরোতে প্রায় রাত 10টা বেজে গেল। সচরাচর এত রাত হয় না। বেরিয়ে কোনো যানবাহন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তখন আর আজকের মতো গাড়ির ব্যবস্থা তো ছিল না। অগত্যায় হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেদিন পূর্ণিমা ছিল। চাঁদের আলো এতটাই ঝকঝকে যে স্বাচ্ছন্দ্যে ওই আলোয় বই পর্যন্ত পড়তে অসুবিধা হবে না। এমনিতে ওই পথে আলোর ব্যবস্থা নেই। কোথাও কোথাও দূরে একটা গ্যাসের আলো, তাও তাতে পোকা বাসা বেঁধে মাঝখানটা কালো করে ফেলেছে। আশপাশ থেকে যেটুকু আলো আসে, তাই সেই জ্যোৎস্না রাতে বেশ মিষ্টি হাওয়ায় হাঁটতে মন্দ লাগছিল না। পরদিন ছুটি, তাই বিশেষ হুড়োহুড়িও ছিল না। এই পথে অনেকটা জায়গায় ফাঁকা মাঠ, সেটা পেরিয়েই যেতে হয়। অর্ধেক পথ আসার পর পিচের রাস্তা ছেড়ে আমি মাঠের রাস্তাটা ধরলাম শর্টকাটের জন্য। মাঠ পার হলে বাড়ি পৌঁছতে মিনিট 2-3 হাঁটা পথ। হঠাৎ মাঝ মাঠে এসে পৌঁছতে দেখি দূরে একটা বাছুর লাফিয়ে বেড়াচ্ছে। দুধের মতো গায়ের রং। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম, না, কোনো লোক নেই, অর্থাৎ মালিকের হদিশ নেই। লোকের বাড়ির গরু বাছুর প্রায়শই এদিক ওদিক চলে যায় পথ ভুলে, কিন্তু দিনের শেষে তাদের ঠিক খুঁজে নিয়ে যাওয়া হয়। এত রাতে এই ফাঁকা মাঠে এমন একা ঘুরতে তো দেখা যায় না। আমি মনে মনে ভাবছি, যার বাড়ির বাছুর সে নিশ্চয়ই হন্যে হয়ে খুঁজছে। আর এসব ভাবতে ভাবতে 2 পা এগিয়েছে কি এগোয়নি, দেখি সেই বাছুর আমার থেকে 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। তারপর দেখি সে কখনো সামনে, কখনো পেছনে, কখনো দূরে, কখনো কাছে চলে আসছে। যেন একটা ছোট্ট বাচ্চা ভীষণ আনন্দে আমায় ঘিরে দৌড়ে বেড়াচ্ছে। আমি ঠিক কোন দিকে তাকাবো, ঠাহর করে ওঠার আগেই সে অন্য জায়গায় চলে যাচ্ছে। যত এমন হচ্ছে ততই যেন চাঁদের আলো তীব্র হয়ে উঠছে। এদিক ওদিক তাকাতে গিয়ে ক্রমশ যেন সব কেমন দুলতে শুরু করলো। এক মুহূর্তের জন্য মনে হলো যেন প্রখর জ্যোৎস্না আমায় চাঁদের মাটিতে নিয়ে চলে গেছে। আর সেই বইতে যেমন পড়েছিলাম, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কম হওয়ায় আমি আর যেন মাটিতে পা রেখে দাঁড়াতে পারছি না। আমার সমস্ত মাথাটা কেমন দুলতে আরম্ভ করেছে। মনের মধ্যে খানিক জোর এনে দৌড়তে শুরু করলাম। দেখি সেই সাদা বাছুর যেন আরো মজা পেয়ে আমার সাথে দৌড় প্রতিযোগিতায় নেমে পড়ল। মাটিতে পা দিয়ে দৌড়চ্ছি না, হাওয়ায়। সে অনুভূতি আমার লোভ পেয়েছে। কোনো মতে আমি দিদির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। দরজা খুলতেই দিদিকে বললাম, বাছুর, বাছুর তাড়া করেছে, একটা বাছুর, সাদা। দিদি রাস্তার দিকে তাকিয়ে বলল, কই,
কিছুই তো নেই। আমিও তাকালাম, না, কিছুই দেখতে পেলাম না। তবু জোর দিয়ে বলাতে দিদি খানিক পথ গিয়ে খুঁজে এলেও কিচ্ছু পেল না, কিছুই না। পরদিন সকালে একটু বেলায় ওই মাঠের দিকে গিয়েছিলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলাম না। তবে সেদিনের অমন জ্যোৎস্না আর এত দুধের মতো সাদা বাছুর আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। আপনি শুনছেন বইটই স্টোরিজের হরর পডকাস্ট অলৌকিক, যা কিছু যুক্তিতে ধরা যায় না। আপনারও যদি এমন কোনো সত্যি অলৌকিক অভিজ্ঞতার কথা থেকে থাকে, তাহলে আপনিও আমাদের লিখে পাঠাতে পারেন riturastudio23@gmail.com এই ঠিকানায়। এরপর যার অভিজ্ঞতার কথা পড়ব, তিনি হলেন অনুপমা কুমারী। ঘটনাটা ঘটে 2015 সালে বেড়াতে গিয়ে। আমি মূলত বিহারের বাসিন্দা, কিন্তু পড়াশোনার কারণে কলকাতায় এসেছি 2010 সালে কলেজে ভর্তি হয়ে। তারপর মডেলিং করার সূত্রে আলাপ এবং বন্ধুত্ব একজন ফটোগ্রাফারের সাথে, নাম কৃষাণু। বেশ কিছু বছরের বন্ধুত্বের কারণে আমাদের একটা বন্ধুবর্গ তৈরি হয়েছিল। 2015-তে ঠিক হলো সব বন্ধুরা মিলে অক্টোবরে দার্জিলিং, লাভা, লোলেগাঁও বেড়াতে যাব। সবারই বাড়ি থেকে একটু গররাজি হলেও অনুমতি মিলল, কিন্তু আমার বাড়ি ভীষণ গোঁড়া হওয়ায় সে অনুমতি মিলবে কিনা তা জানা ছিল না। তাও অনেক সাধ্য সাধনা করে ছাড়পত্র পাওয়া গেল শেষমেশ। বন্ধুরা মিলে আমাদের সবারই এটা দূরে কোথাও প্রথম বেড়ানো, তাই সকলেই বেশ উত্তেজিত। সব মিলিয়ে আমরা 7 জন, আমি, কৃষাণু, সুজাতা, অরিত্রা, সৃজন, আলোক, শঙ্খ। দেখতে দেখতে নির্ধারিত দিন উপস্থিত। হৈ হৈ করে সবাই মিলে রওনা হলাম দার্জিলিং মেলে। পরদিন দার্জিলিং পৌঁছলাম। ঘুরে বেরিয়ে খেয়ে আড্ডা মেরে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে মনের আনন্দে 3 দিন কেটে গেল আমাদের। আমাদের ড্রাইভার দাদাও খুব উপভোগ করতে লাগলেন আমাদের হাসি ঠাট্টা। 4র্থ দিনে আমরা যাব লাভা, লোলেগাঁও। কিন্তু ঠিক হলো যে তিস্তাতে র্যাফটিং করা হবে। এইসব বিষয়ে সৃজন আর আলোক ছিল মাতব্বর। যত রকম অ্যাডভেঞ্চারে ওরা এগিয়ে, ওদের হুজুগে বাকিরাও মেতে উঠল। আমার ছোটবেলার একটা দুর্ঘটনার কারণে জলে খুব ভয় এখনো, তাই কৃষাণু প্রথমে আমি না বলায় আর জোর করেনি, আর বাকিরা খানিক জোরাজুরি করলেও শেষ অবধি আমার সমস্যাটা বুঝে বাড়াবাড়ি কিছু হলে বিপদ হতে পারে এবং বকা খাবার সম্ভাবনা প্রবল, সেইটা ভেবে আর জোর করল না। স্থির হলো আমি নদীর পাড়ে অপেক্ষা করব ড্রাইভার দাদার সাথে, আর বাকিরা অ্যাডভেঞ্চার করতে যাবে। সেই মতো রিভার র্যাফটিং পয়েন্টে গিয়ে টিকিট করে নির্ধারিত গাড়িতে র্যাফটিং বুট বেঁধে আর লাইফ জ্যাকেট পরে ওরা চলে গেল স্টার্টিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টটা বেশ খানিকটা উঁচু জায়গায়, যেখানে জলের স্রোত বেশ খর। ওরা যখন গেছে তখন সময় বিকেল 4টে। র্যাফটিং করতে সব মিলিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে বলেছিল। বিকেল প্রায় 5টা। অক্টোবরের পাহাড়ে অন্ধকার ঝুপ করে নেমে পড়বে, তাই ওদের বলা হলো একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করতে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে তিস্তার পাড়ে। মেঘ নামছে পাহাড়ের গা বেয়ে, ঠান্ডা বাড়ছে, সঙ্গে রয়েছে শিরশিরে হাওয়া। আমার আর দাজুর মানে ড্রাইভার দাদার বেশ চিন্তা হতে লাগলো যে ওরা কেন এখনো ফিরছে না। আমাদের আবার এখান থেকে লাভা যেতে হবে, অন্তত ঘন্টা 2 রাস্তা। রাত হলে আরও বেশি। বেশ চিন্তা হতে লাগলো। মনে ভয় হতে শুরু করলো যে কোনো বিপদ হলো কিনা। শুনেছি তিস্তাতে অনেক দুর্ঘটনা ঘটেছে আগেও। দাজুকে বললাম একটু ওদের যে বুকিং অফিস আছে সেখানে গিয়ে একটু খোঁজ নিতে। সেও বেশ চিন্তিত হয়ে গেল। ঘড়ির কাঁটা তখন 5টা 20 পার করে 25 ছুঁই ছুঁই। খানিকটা নিচে তিস্তার ত্রিবেণীর কাছে হঠাৎ দেখলাম ওরা 5 জন। আশেপাশে বোট নেই।
ওরা পাড় থেকে ছোট ছোট ঘট তুলে সেগুলোতে জল ভরছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তিস্তার জলে। রীতিমতো খেলা করছে, সবাই ভ্রুক্ষেপহীন, আর কি ভীষণ প্রাণ খোলা হাসি সবার। আমি যে আছি, আমাদের যে যেতে হবে, সেসব ওরা ভুলে গেছে। আমি ওদের চিৎকার করে ডাকলাম, সে ডাক যেন ওদের কানেই গেল না। সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে দাজু এসে হাজির। উনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আমি ওনাকে ডেকে ওদের দেখিয়ে বললাম যে ওরা আমার গলা শুনতে পাচ্ছে না। ওনাকে ডাকতে বললাম। দাজু অবাক হয়ে তাকিয়ে বলল, আরে ওটা তো শ্মশান, ওখানে ওরা পৌঁছলো কিভাবে? দাজু খানিক এগিয়ে গেল পারবে। আমিও পেছনে পেছনে গিয়ে ভালো করে দেখলাম, ওরা ওখানে যে ঘটগুলো নিয়ে খেলছে তার আশেপাশে কিছু পোড়া কাঠ, ফুল এইসব ছড়ানো। আমরা দুজনে খুব জোরে চিৎকার করে ডাক দিলাম আবার। এবার অরিত্রা আর আলোক আমাদের দিকে তাকালো, বোকার মতো তাকিয়ে হাসছে দেখে বললাম যে লাভা যাবি না? ততক্ষণে বাকিরাও দেখি জল থেকে উঠে এলো খেলা ছেড়ে। পাড়ে আসতে ওরা আমায় বলতে থাকলো যে ওরা কি দারুণ এনজয় করেছে। দাজুকে কেমন যেন একটু অন্যমনস্কারে বিব্রত দেখলাম। উনি ওদের চেঞ্জ করে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললেন, কারণ তখন সময় প্রায় 6টা, অন্ধকার হয়ে গেছে, লাভা পৌঁছতে রাত হয়ে যাবে। পাশে জঙ্গলের মধ্যে কিছু ঘর বানানো, এই র্যাফটিং করে আসার পর ভিজে কাপড় বদলের জন্য। এই মুহূর্তে সেগুলো অন্ধকার হয়ে গেছে। ওরা সবাই সেখানে গিয়ে চেঞ্জ করে গাড়িতে উঠল। ওরা এতটা আনন্দে আর হইচইতে মেতে উঠল যে আমার হঠাৎ নিজেকে ওদের থেকে কেমন যেন আলাদা মনে হতে লাগলো। ওরা সেটা লক্ষ্য করে আমাকেও গল্প শোনাতে লাগলো। তিস্তার সেই স্রোতে ওরা কিভাবে ভাসছিল, বারবার জলের ঝাপটার সাথে নৌকো তুলে উঠে একেবারে এপাশ ওপাশ এই বুঝি উল্টে যায়। শঙ্খ তার মধ্যেই ওর রেকর্ড ঘুমটা ঘুমিয়ে নিয়েছে। অরিত্রা বাচ্চাদের মতো ভয় আর মজা একসাথে পাচ্ছে, আর দুজন মাতব্বর সৃজন আর অলোক গাইডের সাথে পাল্লা দিয়ে কেমন দাঁড় টেনে গেছে। এইসব এরই মধ্যে দাজু জিজ্ঞাসা করে উঠল যে ওরা সেই শ্মশানে কিভাবে পৌঁছলো। শুনে ওরা বলল ওটা যে শ্মশান তা ওরা জানতো না। একটা বড় পাথরে ওদের বোট আটকে গেছিল, আর সেটা চালানো যাচ্ছে না দেখে ওরা একটু সাঁতরে পাড়ে চলে আসে, এবং তারপর ওপর দিকে ওঠার রাস্তা না দেখে হেঁটে ওই জায়গাটায় পৌঁছয়। আমি ওদের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল লাভা পৌঁছে। রাত তখন প্রায় 9টা। আমাদের নির্ধারিত হোমস্টের সামনে গাড়ি থামল। গাড়িতে তখন কৃষাণু আর আমি। আমার তখনও প্রবল ঘুমের ঘোর। কৃষাণু বলল, তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, ওরা সামনের দোকানে গেছে কিছু জিনিস কিনে আনতে, ওরা এলে আমি লাগেজ নিয়ে আসছি। নামার পর দাজু বলল বাকিরা লাভা মনাস্ট্রির আগের মোড়ে নেমে গেছে, আর আমায় বলল যেন আমি সাবধানে থাকি। আমি এর মানে কিছুই বুঝতে পারলাম না। নির্দিষ্ট ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘন্টা 2 বাদে যখন আমার ঘুম ভাঙল তখন রাত 11:30 বেজে গেছে। আমি দেখলাম সবাই ফ্রেশ হয়ে বসে আড্ডা মারছে। আমায় উঠতে দেখে সবাই বলল আমারই অপেক্ষায় ছিল, সবাই মিলে একটু হাঁটতে যাবে সামনে। আমাদের ঘর একদম ওপর তলায়, আর পাশের একটা আলাদা সিঁড়ি দিয়ে সোজা বাইরে যাবার রাস্তা, সুতরাং বেরোনোর কোনো বাধা নেই। আমাদের হোমস্টে থেকে খানিক ডান দিকের রাস্তা ধরে এগোলেই মনাস্ট্রি, আর তার আগে রাস্তা চলে যাচ্ছে শহরের বাইরে। বাঁ হাতে মনাস্ট্রি, আর তার উল্টো দিকে জঙ্গলের ফাঁকা রাস্তা। আমরা রাস্তায় আসতেই কয়েকটা কুকুর আমাদের দেখে হঠাৎ চিৎকার জুড়ে দিল, আর খানিকটা রাস্তা পেছন পেছন আসতে লাগলো। অত রাতে লোক দেখে চেঁচামেচি করবে খুব স্বাভাবিক, কিন্তু খানিক আসার পর তারা আর এগোলো না। এক জায়গায় দাঁড়িয়ে ভীষণ চিৎকার করতে লাগলো। আমার খানিক ভয় করছিল। ফাঁকা রাস্তা, জঙ্গল, কুকুরের চিৎকার সব মিলিয়ে এরই মধ্যে হঠাৎ আলোক গল্প জুড়ে দিল যে আচ্ছা অনু দেখ, কুকুরগুলো তোর কাছে আসছে, আমাদের কাছে আসছে না, তার মানে ওরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না। তুই তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিলি, জানিস আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কেউই কিন্তু আর বেঁচে নেই, তুই বুঝতে পারছিস, আমরা সবাই কিন্তু ভূত। এইসব বলে সবাই মিলে খুব মজা করতে লাগলো। অরিত্রার মধ্যে একটু দিদি দিদি ব্যাপার আছে। ও বলল, আহ কি হচ্ছে, বেকার ওকে ভয় দেখাচ্ছিস। সৃজন আমার পাশে পাশে আসছিল।
যেখানে রাস্তাটা জঙ্গলের দিকে যাচ্ছে সেখানে এসে হঠাৎ দেখি ও পাশে নেই। আমি মাথা ঘুরিয়ে কোথায় গেল দেখতে গিয়ে দেখি আমার সামনে হেঁটে যাচ্ছে, অথচ ওকে আমি আমায় ছাড়িয়ে তো যেতে দেখিনি। এইরকম সব মজা চলতে লাগলো। আমি ওদের ছোঁতে গেলে ওরা দৌড়দৌড়ি করছে, হাসছে, ঠিক যেন ছোটবেলায় যেমন ছোঁয়াছুঁয়ি খেলতাম সেই রকম। আমার মনে প্রচণ্ড ভয় দানা বাঁধতে শুরু করেছে তখন। আমি ভীতু জেনে কৃষাণু আর অরিত্রা বলতে লাগলো, কি হচ্ছে, ছাড় না, কেন খামোখা ভয় দেখাচ্ছিস? আমি হঠাৎ বললাম, সবাই দাঁড়া, ছবি তুলবো। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। ওরা বললো ওদের কাছেও নেই। আমি এবার জেদ ধরলাম ঘরে ফেরার। ওরা মজায় মশগুল। শেষে আমার করুণ অবস্থা দেখে অরিত্রা আমার সাথে ফিরল। বাকিরা কেমন ইচ্ছে করে হাত নাড়তে লাগলো। ঘরে এসে শুয়ে পড়লাম। অরিত্রা মাথায় হাত বুলিয়ে দিল। আমার আমার ঘুম এলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতে চোখ খুলে দেখি ঘরে কেউ নেই। ওদের ব্যাগগুলো সবই প্যাকড। কিন্তু কাল যে ওরা চেঞ্জ করে বসে আড্ডা দিচ্ছিল সেটা সম্ভব হলো তবে কিভাবে? মনের ভুল ভেবে ভাবলাম যে হয়তো গুছিয়ে নিচে চলে গেছে। নিচে এসে দেখলাম দাজু গাড়ি নিয়ে দাঁড়িয়ে, সাথে দুজন পুলিশ। গিয়ে ওদের কথা জিজ্ঞাসা করলাম। সবাই চুপ। পুলিশ বলল, কাল বিকেলে তিস্তাতে একটা বড় পাথরে ধাক্কা লেগে র্যাফটিং বোট অ্যাক্সিডেন্ট করে 6 জন টুরিস্ট মারা গেছে, সাথে গাইডও। পেছনে থাকা হেল্পার কোনোভাবে বেঁচে গেছে, কিন্তু ইনজিওর্ড। আমায় বডিগুলো আইডেন্টিফাই করতে হবে। আমি কিছু বুঝতে পারছি না আর তখন। দাজুকে বললাম, তুমি তো ছিলে কাল। সে বলল, তিস্তার পারে আমায় বলতে এসেছিল যে ওদের বোট লোকেট করা যাচ্ছে না, কিন্তু ওদের দেখে আর কিছু বলতে পারেনি। আর কাল আমায় আর আমাদের লাগেজ নামিয়ে ওরা আসার আগেই উনি চলে গেছিলেন। হোমস্টের ম্যানেজার বলল, কাল আমি ছাড়া আর কাউকে ওরা আসতে দেখেনি। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ায় খাবার কথা জিজ্ঞাসা করেননি। শুধু আগে থেকে 2টো ঘর বলা ছিল বলে লাগেজগুলো ঘরে দিয়ে গেছিল। দাজুর ভূতের অভিজ্ঞতা থাকায় তার অবস্থা আমার মতো দিশেহারা নয়। আর আমি ভাবতে লাগলাম, কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর। শঙ্খ, সুজাতা, অরিত্রা সাঁতার জানত না। ঘরের দরজা আমি বন্ধ করে ঘুমোতে গেছিলাম। তাহলে ওরা ভেতরে এসে আড্ডা দিতে বসলো কি করে? এইসব ভাবতে ভাবতে এসে পৌঁছলাম যেখানে অ্যাক্সিডেন্ট হওয়া বডিগুলো রাখা। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, মাথা কাজ করছিল না। আমার সামনে আমার প্রিয় মানুষগুলোর নিথর দেহ, আর চোখে বারবার ভেসে উঠছে ওদের আগের রাতের হাসি মুখগুলো। এই ঘটনা আমার জীবন অনেক দিক থেকে বদলে দিয়েছে। ভূতের অভিজ্ঞতার চেয়েও বেশি বন্ধুদের হারানোর যন্ত্রণা আমায় আজও তোলপাড় করে। এরপর আমি বহুদিন পাহাড় যাইনি। কিছুদিন আগে লাভা গিয়ে দেখলাম সেখানে এখন অনেক দোকানপাট, আর তিস্তার পারে ওই জায়গাটা এখন আর শ্মশান নেই, পুরোটাই ক্যাম্পিং সাইট হয়ে গেছে। অলৌকিক অভিজ্ঞতার কথা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 10টায়